নমস্কার। ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভ এবং ভারত বিভাজন, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি এবং এই পাকিস্তান রাষ্ট্র থেকে আরেকটি রাষ্ট্রের সৃষ্টি, সেই 1971-এর মুক্তিযুদ্ধের ফলে যে দেশটির জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশ এবং বাংলা ভাষা জয় হয়েছিল। তারপর এই দেশটিতে দীর্ঘকাল সামরিক শাসন এবং এরপর 2008-এর জাতীয় নির্বাচন, বাংলাদেশের বৃহত্তম পার্টি আওয়ামী লীগের 230 আসনের জয়, এরপর গণতন্ত্রে উত্তরণ। তারপর সেই 2011 সালে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবার একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান। গণতন্ত্রে উত্তরণের পর বাংলাদেশে যে দুটি দল রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ ছিল এবং তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ শাসন করেছেন, সেই দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। কিন্তু বাংলাদেশে সামরিক শাসকের থাবা এবং চোখ রাঙানি সবসময় ছিল এবং এর সৃষ্টিলগ্ন থেকেই এই ধরনের কার্যকলাপ, অর্থাৎ সেনাবাহিনীর হস্তক্ষেপ শাসকের ওপর, রাজনীতির ওপর, এটা বাংলাদেশের একটা চরিত্রগত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। শেখ মুজিবের রাজত্বের সময়টা বাদ দিলে সেই 75 সাল থেকে অদ্যাবধি ইভেন শেখ হাসিনা রাজত্ব পর্যন্ত বাংলাদেশে যে সেনাবাহিনী, সেটা ছিল একটা পলিটিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ কোনো পেশাদারি সেনাবাহিনী বাংলাদেশে গড়ে ওঠেনি। তারা সবসময় অপ্রত্যক্ষভাবে বা কখনো কখনো একটু প্রত্যক্ষভাবে শাসকের ওপর প্রভাব বিস্তার করার যে প্রবণতা এবং চেষ্টা, সেটা ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই রাষ্ট্র ছিল। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির ফলে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, আর পশ্চিম পাকিস্তানের অত্যাচার, অবিচার, জোরপূর্বক উর্দু চাপিয়ে দেওয়ার ফল হচ্ছে 1971 সালে বাংলাদেশের সৃষ্টি। সেই শেখ মুজিবের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ভারতের আর্থিক ও সামরিক সাহায্যের ফলস্বরূপে বাংলাদেশ এবং বাঙালি জাতির জয় হয়েছিল। বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের স্বৈরাচার থেকে স্বাধীন ও মুক্ত হয়েছে ভারতের সরাসরি সাহায্য এবং সহযোগিতায়। তখন ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য না করত, তাহলে যে 1971 সালের যে মুক্তি, পাকিস্তানের কবল থেকে মুক্ত হওয়ার যে চেষ্টা, সেটা কিছুতেই সম্ভব হতো না। এই বাস্তব সত্যটি এক শ্রেণীর জনগণ এবং বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী স্বীকার করেন না। অর্থাৎ ইতিহাসকে অস্বীকার করে
সত্য ঘটনাকে বিকৃত করে অযথা ভারত বিরোধিতা এবং মুজিবের অবদানকে অস্বীকার করা, এসব বাংলাদেশের এক শ্রেণীর জনগণ এবং বুদ্ধিজীবী মুখের বুলি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইতিহাসকে মোছা যায় না, বা কারোর অবদানকে খাটো করে দেখা সংকীর্ণতার পরিচয়ক, এবং সেটা প্রকৃত ইতিহাসকে অস্বীকার করা। দেশ স্বাধীন হওয়ার পর ভারতে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। যা করা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের সংবিধানও। কিন্তু ভারত যা পেরেছে পাকিস্তান এবং বাংলাদেশ তা পারেনি। স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থা বাংলাদেশেও নেই, পাকিস্তানেও নেই। ভারত বাংলাদেশের চেয়ে প্রায় 22 গুণ বড়। বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য উড়িষ্যার সমান, এবং বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 18 কোটি। ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই দেশে কত ভাষা, কত রকমের ধর্ম, কত রকমের পোশাক পরিচ্ছদ, কত রকমের খাবার দাবার। বর্তমানে 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 145 কোটি জনসংখ্যা নিয়ে এই বিশাল ভারত। কিন্তু স্বাধীনতার 76 বছর পেরিয়ে গেলেও কখনো ভারতে সামরিক অভ্যুত্থান বা এর কোনো লক্ষণও দেখা যায়নি। ভারতীয় গণতন্ত্রের এটাই মাহাত্ম্য। ভারতের সেনাবাহিনী 100% রাজনীতিমুক্ত। কিন্তু বাংলাদেশে বারবার সামরিক অভ্যুত্থান বা কখনো ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটেছে। রাজনৈতিক এবং রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময়ে বাংলাদেশের সামাজিক জীবনে বিপর্যয় নেমে এসেছে। এরকমই একটা বিপর্যয় ঘটেছিল গত 5ই আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন এবং তার পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা। বস্তুত 5ই আগস্ট বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছিল তা পরোক্ষভাবে সেনা মদতেই ঘটেছিল বলা যায়। সেনাবাহিনী চাইলে বিনা রক্তপাতে তথাকথিত ছাত্র জনতার এই বিক্ষোভকে বা অভ্যুত্থানকে আটকে দিতে পারত। সেনা ছাউনিতে গত 3রা আগস্ট সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনী ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করবে না, অর্থাৎ সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে থাকবে, রাষ্ট্রের পক্ষে থাকবে না। এই খবরটি জনমানসে ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ ছাত্র জনতা অতি উৎসাহী হয়ে গত 5ই আগস্ট কারফিউ অমান্য করে গণভবনের দিকে অগ্রসর হয়েছিল এবং হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সেনাবাহিনীর চোখ রাঙানি সবসময় ছিল। সেনাপ্রধান চাইলে 5ই আগস্ট বাংলাদেশের সামরিক শাসন চালু করতে পারতেন। অর্থাৎ শেখ হাসিনার পতন হয়েছে,
এই মুহূর্তে বাংলাদেশে কিছুই নেই, সামরিক শাসন বাংলাদেশে, এবং সেনাপ্রধান দায়িত্ব নিতে পারতেন, কিন্তু তিনি দায়িত্ব নেননি। কেন নেননি? পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীর দায়িত্ব না নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করলেন, এবং যে অন্তর্বর্তী সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই, এবং অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের কারোরই কোনো রাজনৈতিক, কূটনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা বা বিচক্ষণতা ছিল না। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার 1.5 বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা করা উচিত। অর্থাৎ সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য রাখছেন। অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর যে হাতের পুতুল, আরেকবার সেটা প্রমাণিত হয়েছে। বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কবে নির্বাচন করা যায়, কিভাবে নির্বাচন করা যায়? বস্তুত মোহাম্মদ ইউনূস সুদ কষা অঙ্কে যতটা পারদর্শী, রাষ্ট্র পরিচালনায় ততটাই অপারদর্শী। সেটা তার কাজকর্মে পরিস্ফুট হচ্ছে। রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে হোমওয়ার্ক করে সরকারের সঙ্গে আলোচনায় বসা দরকার, এবং সরকারকে চাপ দেওয়া দরকার। অন্যথায় নির্বাচনের দিন তারিখ স্থির করা সম্ভব হবে না। কেননা এই সরকারের উপদেষ্টাদের যথেষ্ট বিচক্ষণতার অভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের মধ্যে কোনো রকমের কোঅর্ডিনেশন নেই। তাদের বক্তব্যের মধ্যে স্বচ্ছতার যথেষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছে। দেশ কোন দিকে যাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে না। এদিকে আওয়ামী লীগের অনুপস্থিতি একটা ভীতির সঞ্চার করছে। কেননা হঠাৎ করে আওয়ামী লীগ বেরিয়ে আসলে হয়তো একটা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে যেতে পারে। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও দমিয়ে রাখা যাবে না। যদিও নিষিদ্ধ করার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। কিছুটা খুব সম্ভবত আলোচনা হয়েছে, কিন্তু এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কোনো দলকে নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না। তারপর আওয়ামী লীগের মতো এরকম একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী দল, যার নাম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত, তাকে নিষিদ্ধ করলে ফল হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। এমত অবস্থায় দেশে যদি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়, এ সরকার কিছুতেই সামাল দিতে পারবে না। অর্থাৎ হঠাৎ করে যদি আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েন, তাহলে কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম হবে। তখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার দিশেহারা হয়ে পড়বে, এবং প্রশাসন কিছুতে সামাল দিতে পারবেন না। হয়তো তখন সামরিক বাহিনীকে দেশের শাসনভার গ্রহণ করতে হবে, অর্থাৎ বাংলাদেশে আবার সামরিক শাসন চালু হতে পারে। বস্তুত 5ই আগস্টের অভ্যুত্থানের মূল কাণ্ডারীরা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনী চাইলে বিনা রক্তপাতে এই বিক্ষোভ দমিয়ে দিতে পারতেন,
অথচ বাংলাদেশের রাজনৈতিক এবং বুদ্ধিজীবী মহল এই তথাকথিত অভ্যুত্থানের জন্য পুরো কৃতিত্ব দিচ্ছেন সেই উচ্ছৃঙ্খল ছাত্র সমাজকে। কিন্তু এই অভ্যুত্থান সেনাবাহিনী নির্দ্বিধায় আটকে দিতে পারতেন, এ কথা 100% সত্য। এতে ছাত্র সমাজ অতি উৎসাহিত হয়ে নানা অপকর্ম যে চালিয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের জনমানসে, বুদ্ধিজীবী মহলে, মিডিয়াতে সেই ছাত্র জনতাকে একটা হিরোর মর্যাদায় স্থান দেওয়ার চেষ্টা চলছে। বলছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। অথচ আওয়ামী লীগ, বিএনপি সহ সব দল সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে সামরিক শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করে গণতান্ত্রিক ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন করেছিলেন, তখন সে অভ্যুত্থানকে কেউ স্বাধীনতা যুদ্ধ বলেনি। অথচ 5ই আগস্টের সাধারণ একটা বিক্ষোভকে বলছেন একটা সামরিক অভ্যুত্থান। কোনো বুদ্ধিজীবী অতি উৎসাহিত হয়ে বলছেন এটা একটা বিপ্লব। যাই হোক, এই যে ছাত্র সমাজকে এত উৎসাহিত করা হচ্ছে, যার ফলে ছাত্র সমাজ বাংলাদেশের সমাজ জীবনে নানা দুষ্কর্ম চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন। তারা বন্যাত্রাণের জন্য যে টাকা সংগ্রহ করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেই টাকারও তারা হিসাব দেননি এবং সমন্বয়করা একে অপরের বিরুদ্ধে এখন বিষোদ্গার করতে শুরু করছে। আর প্রধান উপদেষ্টা চোখ বুজে ছাত্রদের এই উচ্ছৃঙ্খলতাকে শিলমোহর দিচ্ছেন। ফলে সমাজে একটা চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া মানে এক ধাপ সেনা শাসনের দিকে এগিয়ে যাওয়া। পুলিশ কর্মীদের মধ্যে আওয়ামী লীগপন্থী প্রচুর সংখ্যক আছেন। তারা সবাই কাজে যোগদান করেননি, বা অনেকে কাজে যোগ দিলেও যথাযথভাবে কর্তব্য পালন করছেন না। সুতরাং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন উপদেষ্টা পরিষদ। এদিকে বাংলাদেশের দৃশ্যমান বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। কেননা তারা সরকারকে নির্বাচনের সময় বেঁধে দেওয়ার মতো সাহস দেখাতে পারেননি এখনও। তাদের নেতা তারেক আনোয়ার এখনও বিদেশে আছেন। তার বিরুদ্ধে চলা মামলাগুলি থেকে তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়নি। অর্থাৎ তারেক রহমান যদি দেশে আসে তাহলে উনি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। আর খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা, তিনি কিছুতেই আর রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং বিএনপির বর্তমান একমাত্র নেতা হচ্ছেন তারেক আনোয়ার, কিন্তু তিনি এখনও বাংলাদেশে ঢুকতে পারছেন না। ফলে বাংলাদেশে এক অনিশ্চিত রাজনৈতিক ব্যবস্থা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে শাসনভার আবার সেনাবাহিনীর হাতে চলে যাবে এবং বাংলাদেশে সামরিক শাসন চালু হবে। নমস্কার।